এই আমার এক ছাত্র, সে ইংলিশ মিডিয়ামে পড়ে। সে গত কয়েক বছর শাকিব খানের এই যে একটা যে পরিবর্তন, এটা সে দেখছে, বাট কোন সিনেমায় সে হলে গিয়ে দেখে নাই। সে ওটিটিতে দেখছে সবগুলা। 'তাণ্ডব' বলি, 'রাজকুমার' বলি, এবং মোটামুটি তার পছন্দ হইছে। 'রকস্টার' দেখে সে বলছে সে এটা হলে দেখবে বিকজ সে নিজে গিটার বাজায়। মানে 'রকস্টার' মুশফিক কেমন হবে আমি জানি না। কিন্তু এই যে গিটারটা, এই যে তিনি ধরে ফেলছে না জেন জি কে, হুম, এই হুম। যে একটা অংশ যে জীবনে দেখেন শাকিব খানের ২৫০-৩০০ সিনেমা সে একটাও দেখে নাই হলে গিয়ে। এইবার সে বলছে আমি স্যার এটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখব। আমি বলছি কেন? তোমার টিজার দেখে কেন মনে হইলো? স্যার গিটার বাজাইতেছে। আমার তো গিটার ভাল লাগে। আমি দেখতে চাই সে গিটার কেমন বাজায়। হ্যাঁ, শাকিবদের এই যে রাজনীতি। শিল্প বা শিল্পী যেটাই বলি, মানে এটা সফট পাওয়ার, তো সফট পাওয়ার কে সবাই একটু হাতে রাখতে চায়। সফট পাওয়ার কে হাতে রাখলে কি আপনি ওই এগ্রেসিভলি না বলে আস্তে, আস্তে অল্প, অল্প করে আরাম, আরাম করে নরম, নরম করে সিনেমার মাধ্যমে আপনি ন্যারেটিভ তৈরি করতে পারবেন আপনার। যেই জাস্ট ১ সপ্তাহ আগে আমি দেখলাম যে ভিড়ে হাত নাড়াচ্ছেন এভাবে। পরশুদিন দেখলাম মানুষজন বলতেছে গরু চোর, গরু চোর, গরু চোর। এই আমার এক ছাত্র, সে ইংলিশ মিডিয়ামে পড়ে। সে গত কয়েক বছর শাকিব খানের এই যে একটা যে পরিবর্তন, এটা সে দেখছে, বাট কোন সিনেমায় সে হলে গিয়ে দেখে নাই। সে ওটিটিতে দেখছে সবগুলা। 'তাণ্ডব' বলি, 'রাজকুমার' বলি, এবং মোটামুটি তার পছন্দ হইছে। 'রকস্টার' দেখে সে বলছে সে এটা হলে দেখবে বিকজ সে নিজে গিটার বাজায়। দেখেন রাইট, কোন রাইট। জায়গায় শাকিব খান এগিয়ে যায় হুম, আরকি। মানে 'রকস্টার' মুশফিক কেমন হবে আমি জানি না। কিন্তু এই যে গিটারটা, এই যে তিনি ধরে ফেলছে না জেন জি কে, হুম, এই হুম। যে একটা অংশ যে জীবনে দেখেন শাকিব খানের ২৫০-৩০০ সিনেমা সে একটাও দেখে নাই হলে গিয়ে। এইবার সে বলছে আমি স্যার এটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখব। আমি বলছি কেন? তোমার টিজার দেখে কেন মনে হইলো? স্যার গিটার বাজাইতেছে। আমার তো গিটার ভাল লাগে। আমি দেখতে চাই সে গিটার কেমন বাজায়। ধরে ফেলছে। রাইট, রাইট, রাইট। এই এটাই বুদ্ধিটা মানে বাকিদের এই হয় না। এই স্মার্টনেসটা জেন জি বা যেকোনো সময়কে ধারণ করার সাথে রিসিভ করা। ধরো আমার এখন একজনের কথা বলতে ইচ্ছা করছে আশিস বিদ্যার্থী। আশিস বিদ্যার্থীর কিন্তু হ্যাঁ। ওহ মানে গড! ধরো ও ও ও বলিউডে কাঁপাইছে, তামিলে, মালায়ালাম সব ধরনের ছবি করাইছে। বাংলাতেও। বাংলাতে বাংলাতে হ্যাঁ, তো সব। তুমুল ব্যস্ততা। এরপরে একটা গ্যাপ হলো। তারপরে সে মোটিভেশনাল স্পিকার হয়ে একটা টোটাল টিম নিয়ে এত স্মার্টলি ও হ্যান্ডেল করছে। এখন এখন তো ফুড ব্লগার, আবার ফুড ব্লগার, ফুড খাবারও। ব্লগার ফুড ব্লগার ওর এখন শুধুমাত্র মোটিভেশনাল মানে এই যে শায়েরি টিকিট কেটে এখন হ্যাঁ, কি ভারত ট্যুর দেয়। এটা চিন্তা হইছে করেন। কিন্তু এই যে জেন জি কে কানেক্ট করার জন্য যে ঠিক আছে একটা এজেন্সিকে দিছে, এজেন্সি ওর মতো করে করছে। বাংলাদেশে আমি বারবারই প্রত্যেকটা শোতে বলি যে মার্কেটিং এজেন্সি কেন রাখা হয় না? ছেলেপেলেরা কিন্তু রেডি। মানে যদি বলা অনেক। হয় যে মানে প্রত্যেকটা এড এজেন্সির উইং থাকে কিন্তু কেউই নিজেকে মানে ঢালতে চায় না। ঠিক আছে আমাকে তুমি মার্কেটিং করো। তুমি ১০% ২০% এই ২০% যা দিবে ওর কাছে মনে হয়, হায়, হায়! আমি তো ফাউ ও আমার টাকা নিয়ে গেল। এটা কিন্তু আমি টু বি অনেস্ট এটা মেক্সিমাম ট্রু। শিল্পীর ক্ষেত্রে মনে হয় ওর। যে ও ভাবে না যে ও এই টাকা কামাই করতে পারত না। এজেন্সিকে আজকে দিলে ওর দাম ও হয়তো বিক্রি হয় ৳২ কিন্তু এজেন্সিকে দিলে ও ৳৮ বিক্রি করবে। উল্টা ও ৳৬ নিয়ে নিবে। তাও ওর ৳৮ থাকবে। কিন্তু এটা আসলে স্মার্টনেসটা বুঝে না। এনিওয়ে আমি আরো ২-১ টা প্রশ্ন নেই। সেটা হচ্ছে ভাই শাকিব খানকে নিয়ে আপনার অনুষ্ঠানে একটা প্রোগ্রাম করেন। আমার এটা পুরনো প্রশ্ন। ২-৩ টা শো আসবে না, আসবে না। করেছি। এক এটা অনুষ্ঠানে ২ শাকিব থাকে না। কখনোই আসবে না। কিন্তু ওই যে আমি এর আগে বলেছি গত সপ্তাহে মনে হয় বলছি সবাই একটু খুব আরামপ্রিয় অনুষ্ঠান করে। ধরো আমি সাকিব তোমাকে প্রশ্ন করি। ধরো সাকিব যে এই যে এই ঘরানার প্রোডাকশন এ কাজ করলো। একটা সুইটলি মজা করেও তো একটা প্রশ্ন আসতে পারে যে আচ্ছা ট্রু। এই ঘরানায় আসলেন আপনি কি জেনজি এবং এই যে সামনের অ্যাওয়ার্ড থেকে শুরু করে হ্যাঁ, সমস্ত অরা ধরার এটার জন্য? জন্য। ধরার জন্য ধরার জন্য। এই প্রশ্নকে দেখবে কেউ করবে না। না রুম্মন, না অমুক। নিশ্চয়ই এবার রুম্মন একটা শো করবে কারণ ওর ঘরানার প্রোডাকশন। কিন্তু কেউই করবে না। তার মানে প্রেস মিটে সুন্দর পোশাকে আসবে ও রিলস-টিলস হবে শাকিব খানের। সামনে দিয়ে প্রশ্ন করবে সাকিবিয়ানদের যা পছন্দ। তাতে হয় কি মানে ওর আর মনস্তত্ত্বটা কেউ শুনতে পারে না। মানে না। সবাই তো সবাই তো চায় যে ধরো এই এত ঘটনা ঘটে গেল। আজ পর্যন্ত ইনফেক্ট জয় একটা ইন্টারভিউ নিল কক্সবাজারে। সাকিব সেটাকে নিয়ে গেল যে সমস্ত গল্প মানে ওর বয়ানে খুলে বলবে ২ স্ত্রীর গল্প ফেরত আসার পর এটা জয়ের ভুলের জন্য জয় আবার বুবলির ইন্টারভিউ ছেড়ে দেয়। ওটা আবার শাকিব খান আবার ওটা ব্ল্যাক আউট করে দিছে। আমার প্রশ্ন হচ্ছে কোন তারকারই আসলে মূল জায়গাটা আর প্রকাশ পায় না। প্রসঙ্গ একটু পাল্টায় আবারও রকস্টারে ফিরবো সাকিব সেটা হচ্ছে সম্প্রতি বিধানসভা নির্বাচন হলো এবং পশ্চিমবঙ্গের। কলকাতায় পশ্চিমবঙ্গের হুম। আ মমতার দীর্ঘকালের একটা রাজনীতির একটা পালাবদল হইল। কিন্তু প্রসঙ্গটার অবসান হলো এবং অবসান বিজেপি আসলো। অবসান হলো এবং প্রসঙ্গটা রাজনীতির বাইরেও যেটা হচ্ছে আ
৩ থেকে ৪ জন শিল্পীকে নিয়ে আলোচনা হচ্ছে কবির সুমনকে নিয়ে। কবির সুমন বলছে তৃণমূল নাকি তাকে পায়ে ধরে নির্বাচনে আসছে এবং এই পায়ে ধরে নির্বাচন কবির সুমনের যে মানে স্টেটমেন্ট দেয় সরাসরি, সেটা কিন্তু মাত্র ২ মাস আগেও এই পায়ে ধরার কথাটা সে বলে নাই। এই এখন যখন আসেনি। পালাবদল হলো তখন আসলো। এটা খুব অবাক করলো এবং আমার আমি কাছে তার চেয়েও বেশি অবাক আমার হয়েছি কাছে ভাইয়া, খানিক আমি ভণ্ড সবচেয়ে মনে বেশি হলো। অবাক হয়েছি মানে জিতকে দেখে, মানে সারা জীবন যিনি রাজনীতি নিয়ে কথা বলেন না, তিনি এই ১ম বিজেপিকে উইশ করছেন। জিত, যাকে গত সপ্তাহে বললাম যে তিনি কখনো রাজনীতি নিয়ে আলাপ করেন না। এখন জিতকে কি জিতের বিষয়ে আমি পার্সোনালি বলি, এটা আমার কাছে পার্সোনাল অ্যাজাম্পশন। জিতের বিষয়টা কি, দেব যেহেতু তার এবং হ্যাঁ, জিতকে আমার আগে থেকে একটু বিজেপি ঘরানা মনে হইতো। মানে আগে থেকে বলতে কি, আমার ২-৩ জন প্রোডিউসারের সাথে যা আলাপ আছে কলকাতা, তাদের মুখ থেকে শোনা যে ও বিজেপি মাইন্ডেড, বিজেপি ফান্ডেড না। ওরা বলছিল আচ্ছা, বিজেপি ফান্ডেড। আচ্ছা। সো এটা আমার অবাক হয় নাই। কিন্তু যেটা খুবই অবাক হয়েছি কবির সুমনের এই ভন্ডামিটা দেখে। মানে হ্যাঁ, মানে এ এ এটা এটা আপনি আপনার যে স্টেটমেন্ট সবসময় বলেন, ধর্ম নিয়ে এত সুন্দর বলেন। হঠাৎ করে আপনি ২ মাস আগে কইতেন কিংবা ইলেকশনের হ্যাঁ। মধ্যেই কইতেন। ইলেকশন যখন কেউ জিতে নাই তখন কইতেন। হঠাৎ করে জেতার পরে বলতেছেন যে পায়ে ধরে এসে। আর প্রসেনজিৎ বোধহয় রুদ্রনীলকে ফোন করছে। এটা রুদ্রনীল আবার হ্যাঁ, খুব করে বলছে যে প্রসেনজিৎ আমাকে ফোন করছে। প্রসেনজিৎকে তখন সবাই ধরছে যে, "আচ্ছা, আপনি কেন বিজেপির নেতাকে ফোন করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। তার মানে আপনার মনে, প্রসেনজিৎ আবার মধ্যে।" বলছেন যে বড় ভাই ছোট ভাইকে ফোন দিছে, আর হ্যাঁ, কিছুই না। সো সবাই এখন গুপ্ত খুঁজতেছে আরকি। সো তো দেব তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করবে এরকম একটা ধোঁয়াশা কয়েকটা পোর্টালে দেখলাম। সো সার্বিকভাবে এই ঠিক বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গের রাজনীতিটা শিল্পীতে পচন ধরে শিল্প সমাজে পচন ধরাইছে অলরেডি। মমতা এই ইস! কাজটা ঠিক একইভাবে শেখ হাসিনার মতোই করছে। খুবই মানে সাফল্যের সাথে। তোমার কাছে মূল্যায়নটা কি ভাইয়া, শিল্পীদের এই যে রাজনীতি? শিল্প বা শিল্পী যেটাই বলি, মানে এটা সফট পাওয়ার তো। সফট পাওয়ার কে সবাই একটু হাতে রাখতে চায়। সফট পাওয়ার কে হাতে রাখলে কি আপনি ওই এগ্রেসিভলি না বলে আস্তে, আস্তে অল্প করে আরাম করে নরম করে সিনেমার মাধ্যমে আপনি ন্যারেটিভ তৈরি করতে পারবেন আপনার। এবং এজন্য শিল্পীদেরকে বা শিল্পী তো আমি শব্দটা ইউজ করতে চাই না। কারণ শিল্পী কখনো এরকম হবে না। শিল্পী এটা হবেই না। শিল্পীর হচ্ছে রাইট। মেরুদণ্ড থাকতে হবে। হুম, হুম, হুম। এটা পারফর্মার বলি আমি। হ্যাঁ? এটা পারফর্মার। সার্কাসের হাতি। সার্কাসের হাতি আসবে, এই ফুটবল খেলবে, নাচ গান করবে, চলে যাবে। আমি দেখব ভাল লাগবে, ফাইন। হুম, হুম, আর হুম। এরা ভাইয়া যে জিনিসটাকে কাজে লাগান সেটা হচ্ছে আপনার আমাদের যারা পারফর্মার আছেন তাদের লোভটাকে। এই লোভটাকে তারা লাগাম দিতে পারেন না। হ্যাঁ? একদম। লোভ ছাড়া আপনি কিছুই নেই। আপনি দেব, আপনি কবির সুমন, আপনি ক্যামেরার সামনে দাঁড়ালে সেটাই এনাফ। আপনার কেন একজন নেতার পাশে দাঁড়িয়ে ছবি তুলে বোঝাতে হবে যে আমি কিন্তু উনার সাথে আছি। আমার কিন্তু ক্ষমতা আছে। কিংবা আ হাতে পায়ে ধরে এটা বলার এক্সকিউজটা কেন, এটা জাস্টিফাই করতে হবে। সরি। যে এই সময়ে এক্সকিউজ করে জাস্টিফাই কেন করতে হবে কবির সুমনকে, মানে এই বয়সে এসে? এটা তো কোন কোনো দরকার, এবং সবচেয়ে বড় কথা, আপনি প্রথা বিরোধী গান লিখেছেন এত, আপনি মানবতার পক্ষে গান লিখেছেন, আপনি কাঁটাতারের বেড়া আ লাগবে না এই ধরনের গান আপনি লিখেছেন কবির সুমন। আ এ তুমি কেমন তুমি চোখে তারায় আয়না ধরো। মানে এত প্রেমের গান আপনার, আপনি এখন এই কথা বলছেন। আপনি মানে এই বয়সে এসে মানে আমি জানি না বুড়ো বয়সে ভীমরতি কথাটা কি এজন্য আসছে কিনা আমি জানি না। আর তার চেয়ে বড় ব্যাপার খারাপ যেটা লাগে, গতকালকে আগের দিন একটা ভিডিও দেখছিলাম। দেব কোন এক জায়গা থেকে আসছেন, তার বডিগার্ডরা তাকে ঘিরে আছে। মানে ভিড়ের থেকে অনেক লোক বলছেন। যেই দেব জাস্ট ১ সপ্তাহ আগে আমি দেখলাম যে ভিড়ে হাত নাড়াচ্ছেন এভাবে। পরশুদিন দেখলাম মানুষজন বলতেছে গরু চোর, গরু চোর, গরু চোর। মানে হুম, হুম। মানে কি আপনি চিন্তা ভয়ংকর! করেন, এবং এটা কিন্তু মানে ট্যাকেল দেওয়া মেন্টালি কিন্তু অনেক শক্তিশালী না হলে কিন্তু আপনি কিন্তু হারিয়ে যাবেন একদম। রাইট, আর রাইট। আমি একটু আগে দেবের একটা কোথাও একটা ইন্টারভিউ লাইন দেখছিলাম যে তিনি রাজনীতিতে আর যেতে চাচ্ছেন না। তিনি বলছেন যে কেউ যদি হেল্প চায় আমি তাকে মানে সিনেমার আর্টিস্ট হিসেবেই হেল্প করব, বাট রাজনীতিতে আমি আর না। এখন আমি জানি না মানে এখানে তো আসলে ওই যে আ কোন সিনেমা রাজীব বলে যে, "রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই" না কি যেন একটা বলে। হ্যাঁ, রাজীব কোন হ্যাঁ। সিনেমায় জানি। তো ওরকমই আরকি। এটা আবার চেঞ্জ ও হয়ে যেতে পারে। I don't know. সেটাই। তবে ওই দেবটা হয়েছে কি, দেবকে নিয়ে যে পরিমাণ আ রোষানলে ও অলরেডি পড়ে গেছে। কারণ রুদ্রনীল হ্যাঁ, অনেক সময় খুবই স্ট্রেইট করে বলছিল একটা ইন্টারভিউতে, আমি বলছিলাম যে, ওর সমস্ত সিনেমার রেমুনারেশন এক করেন আর আ পলিটিক্যাল ক্যারিয়ারের ওর বেতনটা এক করেন। ওর সম্পত্তি মেলাতে পারবেন না। সো হ্যাঁ। এগুলো কোত্থেকে আসছে? সো ইটস ট্রু, মানে ট্রু ফ্যাক্ট যে এই যে লোভটা কাজ করে, যে অনেক সম্পত্তি, আধিপত্য তবে হবে। মানে রুদ্রনীল ভাইয়া, মানে রুদ্রনীলের নিজেরও যে অবস্থা, রুদ্রনীল যেভাবে গিরগিটির মতো আসলে রং বদলেছেন, রুদ্রনীলও কিন্তু একসময় হ্যাঁ, মমতার পাশে, একসময় বিজেপির পাশে একজন একদম। বামপন্থী। রুদ্রনীলদের চেয়ে আমার কাছে মনে হয় দেব বেটার। দেব একটাতেই। কিন্তু রুদ্রনীল যেভাবে রং বদলেছেন এবং রুদ্রনীলের যে ভাষা, ট্রু। মাঝখানে একবার খুবই অ্যাগ্রেসিভ। কলকাতা কোন এক এয়ারপোর্টে আমি দেখছিলাম, ভিডিওতে বলছিলাম, উনি বলছেন যে বাংলাদেশীদের শিক্ষা দিয়ে দিব। এটা তো ভাই কোন শিল্পীর মুখে কথা হতেই পারে না কখনো। উনি আমার কাছে বলছিলেন যে শিক্ষা দিয়ে দিব এদেরকে। ওকে শিল্পী কম রাজনীতিবিদ বেশি মনে হইছে।
একদমই, মানে একদমই। আর এই ক্ষেত্রে আমি একজনের কথা বলতে পারি কলকাতায় এখন পর্যন্ত আমার সবচেয়ে পছন্দের। মানে যিনি বরং মানে প্রত্যেকের সমালোচনা করেন তিনি হচ্ছেন ঋতিক চক্রবর্তী। এবং এর জন্য তাকে প্রচুর আচ্ছা, গালমন্দ শুনতে হয়। তিনি বলে দিয়েছেন যে আমি নাগরিক, আমি নাগরিক হিসেবে কথা বলতে ইচ্ছুক। আমি কোন পার্টিতে যাব না এবং প্রত্যেক পার্টিকে নিয়ে তিনি ধরেন যথেষ্ট সমালোচনা করেন এবং তাকে অনেকবার আ বলা হয়েছে, কটাক্ষ করা হয়েছে বাট তিনি থামেন না। তিনি কিন্তু তার মতো করে ঠিকই সবাইকে সমালোচনা হুম। করে গেছেন।